তো আজকে থেকে আমরা 2026 সালের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য জিকের কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস সিরিজ শুরু করছি। তো এই সিরিজের মাধ্যমে আমরা 2026 সালের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য সেরা 400টা এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করব। এবং শুধুমাত্র এমসিকিউ প্রশ্নই উত্তরই থাকবে না, প্রত্যেকটা প্রশ্ন উত্তরের পাশাপাশি কিন্তু প্রচুর এক্সট্রা তথ্য থাকবে, যার মাধ্যমে আমাদের এই যে 450টা এমসিকিউ, এই 450 বলছি 400টা এমসিকিউ, এই 400টা এমসিকিউর মাধ্যমে আমাদের সম্পূর্ণ জিকেটা একটা ওভারঅল প্র্যাকটিস এবং রিভিশন দুটোই কিন্তু হয়ে যাবে এই সিরিজের মাধ্যমে। ঠিক আছে, তো আমরা কীভাবে এগোবো একবার তোমাদের বলি, যেহেতু প্রথম ক্লাস একটু বলে দিই। দেখো, একটা ক্লাসে তো 400টা এমসিকিউ করানো সম্ভব না, সম্ভব যদিও, তবে একবারে যদি সমস্ত কিছু করিয়ে দিই, তোমাদের সেই রিভিশন দেওয়া, সেটাকে তো আবার তোমরা রিভিশন দেবে বা সেটাকে আমরা তোমার রিকল করবে, সেগুলো কিন্তু করাটা একটু অসুবিধা। সেক্ষেত্রে আমরা কী করব, প্রতিটা ক্লাসে কী করব, 20টা করে এমসিকিউ প্রশ্ন নিয়ে আসবো, এমসিকিউ প্লাস এক্সট্রা ইনফো নিয়ে আসবো, এক্সট্রা ইনফো। এইগুলো কিন্তু প্রত্যেকটা ক্লাসে 20টা এমসিকিউ প্লাস এক্সট্রা ইনফরমেশান থাকবে, প্রত্যেকটা ক্লাসে 20টা করে থাকবে। তোমাদের কি করতে হবে, তোমাদের প্রথমে ক্লাসটা করবে এবং আমি যখন এমসিকিউ প্রশ্নগুলো দেখাবো তোমরা নিজেরা উত্তর করার চেষ্টা করবে, এবং প্রতিটা ক্লাসে তোমরা 20-র মধ্যে কটা প্রশ্নের উত্তর জানতে সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে। তো এভাবে করতে করতে তোমাদের কিন্তু প্র্যাকটিসটা হবে। আর তোমরা এই যে ক্লাসগুলো আমি দেবো, এই ক্লাসগুলোর পিডিএফটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাবে। তবে পিডিএফটা পেতে হলে অবশ্যই কিন্তু তোমাদের একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে, তার পাশাপাশি তোমাদের ক্লাসগুলো সম্পূর্ণ দেখতে হবে। তাহলে বুঝবে যে ক্লাসের পিডিএফগুলো কী করে তোমরা পাবে। তোমরা কি করবে, ধরো আজকে 1 নম্বর, যেহেতু আজকে 1 নম্বর ক্লাস, এখানে দেখো লেখাই আছে 1 নম্বর ক্লাস, এগুলো একটু মুছে দিই। তো আজকে যেহেতু 1 নম্বর ক্লাস, তোমরা কি করবে, এই যে 1 নম্বর ক্লাস এটা করার পর কি করবে, এই যে পিডিএফটা তোমাদের আমি দেবো, পিডিএফটা নিয়ে তোমরা দ্বিতীয় ক্লাসে যাওয়ার আগে এই পিডিএফটা ভালো করে একবার রিভিশন দিয়ে নেবে। তারপরে দ্বিতীয় ক্লাসটা দেখবে, কারণ প্রথম ক্লাস থেকে অনেক প্রশ্ন আবার দ্বিতীয় ক্লাসেও থাকবে। তো সেগুলো তোমরা যাতে নিজেরা করতে পারো, সেভাবেই কিন্তু প্র্যাকটিসটা হবে। তো এই সিরিজে আমরা টোটাল 400টা প্রশ্ন করব, যেখানে কিন্তু জিকের প্রতিটা সাবজেক্ট থেকে থাকবে। ইতিহাস থাকবে, ভূগোল থাকবে, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, স্ট্যাটিক জিকে, পলিটি, প্রত্যেকটা সাবজেক্ট থেকে থাকবে। আমাদের এই 400টা প্রশ্নের মাধ্যমে কিন্তু একটা ওভারঅল জিকের প্র্যাকটিস হয়ে যাবে। পরিষ্কার? বাকি তোমরা আমাদের যে ডেসক্রিপটিভ ক্লাস বা অন্যান্য যদি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করতে চাও, সেগুলো কিন্তু আমি করিয়ে দিয়েছি। তাছাড়া আমি 350টা এমসিকিউ প্রশ্নের মাধ্যমে ভারতের ভূগোলে সম্পূর্ণ আমরা প্র্যাকটিস করিয়ে দিয়েছি। তো সেই ক্লাসগুলো দেখে আসো, তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। ঠিক আছে? তো শুরু করছি আজকের ক্লাস। আর যারা ক্লাসটা করছো অবশ্যই কমেন্ট করবে যে 1 নম্বর ক্লাস, মানে কমেন্টে লিখবে 1 নম্বর ক্লাস ডান, এভাবে লিখে রাখবে। তাহলে কিন্তু পরবর্তী তোমরা যদি ক্লাসগুলো রেগুলার করো, ধরো প্রত্যেকটা ক্লাসে 20টা করে এমসিকিউ, তাহলে আমাদের টোটাল ক্লাস লাগবে কটা, 20 × 20 অর্থাৎ 400টা, মানে আমাদের টোটাল 20টা ক্লাস লাগবে। তোমরা যদি এই 20টা ক্লাস রেগুলার করো, আমি তো ক্লাস রেগুলার দেওয়ার চেষ্টা করবো, রেগুলার যদি করো তাহলে কিন্তু দেখবে জিকেটা তোমাদের একদম ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে। তো যাই হোক, শুরু করছি আজকের ক্লাস। আমরা যেহেতু প্রথম ক্লাসে একটু বলে দিলাম তোমাদের ব্যাপারগুলো আমরা কী করে এগোবো। তো শুরু করছি। আর আমি যখন এমসিকিউ প্রশ্নগুলো দেখাবো, এমসিকিউ প্লাস অপশানগুলো, তখন তোমরা ভিডিওটা পজ করবে এবং নিজেরা উত্তর করার চেষ্টা করবে। পরিষ্কার? তো শুরু করছি। আমি কিন্তু এই প্রশ্ন এবং উত্তর বলার পর বেশি একটা সময় নেব না, কারণ বেশি সময় নিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেক্ষেত্রে আমি চাই না তোমাদের বেশি সময় নিতে। তো যাই হোক, শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। লাল কালারটা নিয়ে নিই। প্রথম প্রশ্ন কি বলছে? প্রথম প্রশ্ন পলিটি থেকে, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? এখানে কিছু সোজা প্রশ্ন থাকবে, কিছু কঠিন থাকবে, মানে যখন লেভেল যতটা থাকবে পঞ্চায়েত পরীক্ষার লেভেল, সেই অনুযায়ী কিন্তু আমরা প্রশ্নটা সাজিয়েছি। ওকে? তো প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, বি.আর. আম্বেদকর, বল্লভভাই প্যাটেল। কী হবে উত্তর এটার বলো? এটার উত্তর হবে অপশান নাম্বার সি, বি.আর. আম্বেদকর। আমি কিন্তু এভাবে কিন্তু অল্প একটু পজ নেব, মানে বলার পর 2-3 সেকেন্ড থামবো, তারপরে উত্তর বলে দেবো। তোমরা কিন্তু ভিডিওটা পজ করবে, উত্তরটা নিজের খাতায় লিখবে এবং ভিডিও শেষে অবশ্যই জানাবে তোমরা 20টার মধ্যে কতটা পেরেছো। ওকে? তাহলে কিন্তু তোমাদের এই কনফিডেন্সটা অনেকটা বুস্ট হবে। এবার ইনফরমেশান, তোমরা চাইলে এই ইনফরমেশানগুলো খাতায় লিখে নিতে পারো, অথবা আমি তো বললাম পিডিএফটা দিয়ে দেবো। তো পিডিএফের জন্য শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসটা করো। দেখো, বি.আর. আম্বেদকর তিনি ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। ড্রাফটিং কমিটি কি, ধরো আমাদের যে সংবিধান প্রণীত হয়েছিল, দেখো যে কোনো কিছুর আগে, ধরো তুমি কেউ একটা বই লিখলো, এই বইয়ের আগে, বইটা লেখার আগে, ফাইনালটার আগে কিন্তু একটা একটা ট্রায়াল থাকে, মানে সেটাকে ড্রাফট থাকে, সেটাকে অনেক কিছু সংশোধন করে বা সেটাকে দেখা হয় যে না ঠিকঠাক সব কিছু আছে কি না, কোথাও বানান ভুল আছে, মানে বইয়ের কথা বলছি আমি, ধরো বানান ভুল আছে বা কোথাও কিছু অ্যাড করার দরকার পড়লো, সেটা হচ্ছে ড্রাফট। এই যে ড্রাফট, মানে সংবিধান যে
আমাদের এখন যে মূল সংবিধান সেটা তো একটা প্রথমে তারা একটা খসড়া তৈরি করা হয়েছিল, ড্রাফট তৈরি করা হয়েছিল। সেই যে কমিটি তারই কিন্তু চেয়ারম্যান ছিলেন এই বি আর আম্বেদকর, ওকে? এবং ড্রাফটিং কমিটি গঠিত হয় কবে? এই তারিখটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে 29শে আগস্ট 1947 সালে ড্রাফটিং কমিটি গঠিত হয়, ঠিক আছে? সংবিধান, আমাদের সংবিধান 26শে নভেম্বর 1949 সালে গৃহীত হয় এবং 26শে জানুয়ারি 1950 সালে কিন্তু কার্যকর হয়। তো এই যে দুটো তারিখ, এই দুটো তারিখ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এখানে কিন্তু অনেক ছাত্রই কিন্তু এখানে কনফিউজড হয়ে যায়। সেক্ষেত্রে তোমাদের মাথায় ভালো করে রাখতে হবে, গৃহীত হয় কবে? 26শে নভেম্বর 1949। কিন্তু যদি বলে কার্যকর কবে হয়, এনফোর্সড কবে হয়, তাহলে হবে হচ্ছে 26শে জানুয়ারি 1950। এই জন্য কিন্তু আমরা এই দিনটাকে রিপাবলিক ডে বলে পালন করি এবং এটাকে আমরা সংবিধান দিবস বলে পালন করি, ঠিক আছে? সংবিধান দিবস হচ্ছে 26শে নভেম্বর আর 26শে জানুয়ারি হচ্ছে আমাদের রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস। তো এগুলো কিন্তু ভালো করে খাতায় লিখে নিতে পারো, ওকে? তারপরে দেখো, গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন অপশান বলছি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তিনি কিন্তু আমাদের প্রথম রাষ্ট্রপতি ছিলেন আমাদের ভারতের। তিনি কিন্তু স্থায়ী সভাপতি ছিলেন। যদি বলি যে অস্থায়ী সভাপতি কে ছিলেন, তাহলে হবে সচিদানন্দ সিনহা। এটা কিন্তু মাথায় রাখবে। সংবিধান প্রণয়নে কত সময় লেগেছিল? 2 বছর 11 মাস এবং 18 দিন। কোনো কোনো জায়গায় কিন্তু 17 দিনও থাকে। যদিও কিন্তু তোমাদের যদি পরীক্ষায় আসে তাহলে কিন্তু অপশানে যে কোনো একটা থাকবে, হয়তো 17 দিন অথবা 18 দিন। তবে যদি দুটোই থাকে কোনো সময়, তাহলে কিন্তু 18 দিনটাই মার্ক করবে, ঠিক আছে? তো এই পয়েন্টগুলো কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা তোমরা চাইলে খাতায় নোট ডাউন করে নিতে পারো, ওকে? চলে আসছি নেক্সট কোশ্চেন। যেহেতু আমাদের এটা প্র্যাকটিস ক্লাস, সেক্ষেত্রে আমরা অতটা ডেপথে যাব না, যতটা দরকার ততটা আমরা করব। 2 নম্বর, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? তিস্তা, দামোদর, ভাগীরথী, হুগলি, অজয়। কে উত্তর বলো? পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটা? পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী হলো অপশন নাম্বার সি, ভাগীরথী, হুগলি। এবার দেখো, এটি গঙ্গার প্রধান শাখা নদী। কলকাতা ও হাওড়া এই নদীর তীরে অবস্থিত। এই যে জায়গাটা আছে কলকাতা ও হাওড়া এই নদীর তীরে অবস্থিত। এখান থেকে স্ট্র্যাটেজিকের প্রশ্ন হয়, নদীর এবং নদী তীরবর্তী শহর। এখানে আমরা আমাদের যে আগের স্ট্র্যাটেজিকের ক্লাসগুলো করেছি সেখানে কিন্তু আমরা করেছিলাম যে কোন শহর কোথায় মানে কোন নদীর তীরে অবস্থিত। তো সেই ক্লাসগুলো তোমরা করতে পারো। তো কলকাতা হাওড়া কোন নদীর তীরে? উত্তর হবে ভাগীরথী হুগলি নদীর তীরে। কলকাতা বন্দর এই নদীর তীরে গড়ে উঠেছে। পশ্চিমবঙ্গের বৃহত্তম নদী বন্দর কি? পশ্চিমবঙ্গের বৃহত্তম নদী বন্দর হচ্ছে কলকাতা বন্দর, ওকে? তো এই পয়েন্টগুলো তোমরা খাতায় লিখে নিতে পারো। নেক্সট হচ্ছে 3 নম্বর। 3 নম্বর কি বলছে? পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? 1757, 1764, 1857, 1765। কী হবে উত্তর বলো? পলাশির যুদ্ধ হয়েছিল অপশন নাম্বার এ 1757। 1764 সালে হয়েছিল কি? বক্সারের যুদ্ধ। 1857 সালে হয়েছিল এই মহাবিদ্রোহ, যেটাকে আমরা সিপাহী বিদ্রোহ বলে জানি। এবং 1765 সালে হয়েছিল এই যে যখন বক্সারের যুদ্ধ হয়েছিল তখন কিন্তু এইখানে তোমাদের এলাহাবাদের চুক্তি হয়েছিল 1765 সালে, ঠিক আছে? নেক্সট যাওয়ার আগে তোমাদের বলে দিই এবার তথ্যগুলো। দেখো, এই যে যুদ্ধটা হয়েছিল তোমাদের পলাশির যুদ্ধ 1757 সালে, এটা সিরাজউদ্দৌল্লার সাথে হয়েছিল কাদের? ব্রিটিশদের। তো এখানে এই যুদ্ধটা শুরু হয়, মানে হয় কবে? তারিখটা যদি অনেক সময় পরীক্ষায় দেয়, 23শে জুন 1757 সাল, ওকে? এটা ইংরেজদের নেতৃত্ব কে দিয়েছিলেন? রবার্ট ক্লাইভ। মানে সিরাজউদ্দৌল্লা ছিলেন বাংলার নবাব, তার সাথে কারো ছিল ইংরেজদের, এবং ইংরেজদের নেতৃত্ব কে দেন? উত্তর হবে রবার্ট ক্লাইভ। বক্সারের যুদ্ধ কবে হয়? 1764 সালে। তো এটাই আমি বলে দিলাম। তো এগুলো কিন্তু খাতায় নোট করে নাও। চলে আসছি নেক্সট কোয়েশ্চেন। আরেকটা এখানে তোমাদের একটা জিনিস বলে রাখি যে অনেক সময় প্রশ্ন এমনও দেয় যে এই যে পলাশির যুদ্ধ এই সময় মুঘল সম্রাট কে ছিল? যদি বলে তাহলে হবে হচ্ছে আলমগীর টু, মানে দ্বিতীয় আলমগীর, ওকে? আর বক্সারের যুদ্ধের সময় ছিল হচ্ছে শাহ আলম টু, ঠিক আছে? চলে আসছি নেক্সট। তোমরা এগুলো লিখে নিতে পারো কিছু কিছু জিনিস। 4 নম্বর, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটা? নারোডা, তারাপুর, কাইগা, কুদানকুলাম। কী হবে বলো? ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে অপশান নাম্বার খ, মানে বি, তারাপুর। দেখো, তারাপুর কোথায়? তারাপুর হচ্ছে মহারাষ্ট্রতে। এটি চালু হয় হচ্ছে 1969 সালে। ভারতের প্রথম বাণিজ্যিক পারমাণবিক কেন্দ্র এই তারাপুর। কুদানকুলাম কোথায়? কুদানকুলাম হচ্ছে তামিলনাড়ু। আর তামিলনাড়ুতে কিন্তু আরেকটা আছে, সেটা হচ্ছে কালপাক্কাম। তোমাদের লিখে দিই, তোমরা তাহলে খাতায় এটা নোট করে নিতে পারো, কালপাক্কাম, ঠিক আছে? আর কাইগা কোথায়? কাইগা হচ্ছে কর্ণাটকে। আর রাওয়াত ভাটা কোথায়? রাওয়াত ভাটা হচ্ছে তোমাদের রাজস্থানে, ঠিক আছে? এগুলো কিন্তু তোমরা একটু দেখে রাখবে, ঠিক আছে? আর তোমাদের আরেকটা আছে, তোমাদের এক সেকেন্ড আমি অপশনটা দেখি। নারোডা, এটা কোথায়? এই যে নারোডা কোথায়? নারোডা হচ্ছে তোমাদের ইউপিতে, উত্তরপ্রদেশে। নারোডা হচ্ছে ইউপিতে, ওকে? তারপর বলে দিলাম তোমাদের মহারাষ্ট্রতে, কাইক হচ্ছে কর্ণাটক, কুদানকুলাম এবং কালপাক্কাম হচ্ছে
তামিলনাড়ুতে। তো এগুলো কিন্তু অবশ্যই নোট করে নিতে পারো। চলে আসছি নেক্সট। ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত? দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই। কী হবে উত্তর বলো? এটার উত্তর হবে অপশন নাম্বার খ, গ, অপশন নাম্বার সি কলকাতা। এটা আমরা সকলেই জানি। দেখো, এটা উদ্বোধন কবে? 1921 সালে। এর নির্মাণে ব্যবহৃত হয়েছে কি? মাকরানা মার্বেল। এটা কিন্তু পরীক্ষায় দেয়। মানে স্থপতি কে ছিলেন, আর্কিটেক্ট কে ছিলেন? তাহলে হবে উইলিয়াম এমারসন কিন্তু এর আর্কিটেক্ট ছিলেন। এটি রানী ভিক্টোরিয়ার স্মৃতিতে নির্মিত। ঠিক আছে, এগুলো কিন্তু দেখে রাখবে। চলে আসছি নেক্সট কোয়েশ্চেন। নেক্সট হলো আমাদের 6 নম্বর প্রশ্ন। কোষের শক্তিঘর কাকে বলা হয়? নিউক্লিয়াস, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম। কী হবে উত্তর বলো? এটার উত্তর হবে অপশন নাম্বার সি মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, দেখো এবার এটা মাইটোকন্ড্রিয়া কী করে? মাইটোকন্ড্রিয়া হচ্ছে এটিপি উৎপন্ন করে। তারপরে এটি সেলুলার রেসপিরেশনের প্রধান স্থান। এটি নিজস্ব কিন্তু ডিএনএ এবং রাইবোজোম রয়েছে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় দেয়। এটি সেমি অটোনমাস অর্গানাল হিসেবে পরিচিত। এবং রাইবোজোমকে কী বলা হয়? রাইবোজোমকে বলা হয় হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি অফ দ্য সেল। ঠিক আছে, রাইবোজোমকে কী বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি অফ দ্য সেল। ঠিক আছে, এগুলো কিন্তু দেখে রাখবে। ঠিক আছে, চলে আসছি নেক্সট। 7 নম্বর। পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রথম কোথায় চালু হয়েছিল? পাঞ্জাব, রাজস্থান, পশ্চিমবঙ্গ, গুজরাট। পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রথম কোথায় চালু হয়েছিল বলো? পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয়েছিল প্রথমে হচ্ছে অপশন নাম্বার বি রাজস্থানে। ঠিক আছে, রাজস্থানের নাগৌর জেলাতে। তো এখানে লেখাও আছে, যদিও চালু হয় হচ্ছে 2 অক্টোবর 1959 সালে। এটা প্রথম চালু হয়েছিল হচ্ছে নাগৌর জেলায়, কোথায়? রাজস্থানে। এবং এই যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা আমরা আজকে যে আমাদের আছে সমস্ত রাজ্যে, সেটা হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে কিন্তু চালু হয়। ওকে, আর সাংবিধানিক মর্যাদা পায় হচ্ছে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1992 এর মাধ্যমে। এবং পৌরসভা হচ্ছে যেটা হচ্ছে মিউনিসিপ্যালিটি, এটা 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটার সাংবিধানিক মর্যাদা পায়। এটা হচ্ছে 1992। আর যদি বলে যে আমাদের এই পঞ্চায়েত যে ব্যবস্থা আমাদের যে ভারতের, সেটা কতটার মানে কত স্তরের? উত্তর হবে 3টে স্তরের কিন্তু পঞ্চায়েত রাজ ব্যবস্থা। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে সবার নিচে হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তারপরে হচ্ছে পঞ্চায়েত সমিতি, তারপরে হচ্ছে জেলা পরিষদ সবার উপরে। তো এগুলো কিন্তু একটু তোমরা চাইলে লিখে নিতে পারো। নেক্সট 8 নম্বর। নীল বিদ্রোহ কবে হয়েছিল? 1857 সালে, 1859, 1860, 1875। কী হবে উত্তর? নীল বিদ্রোহ হয়েছিল অপশন নাম্বার বি 1859 সালে। এবার দেখো, এই বিদ্রোহ সময়কাল যেটা বললাম 1859 থেকে 60, মানে পরীক্ষা 1859ই দেবে। প্রধান কেন্দ্র কোথায় ছিল? প্রধান কেন্দ্র ছিল যে নদী এবং যশোর। নেতা ছিলেন কারা কারা? গুরুত্বপূর্ণ নেতা হচ্ছে দিগম্বর বিশেষ এবং বিষ্ণুচরণ বিশ্বাস। তো এগুলো কিন্তু পরীক্ষায় দেয়, এটা ভালো করে দেখবে। এবং দীনবন্ধু মিত্র এই যে নীল বিদ্রোহের উপরে কিন্তু প্রেক্ষাপটে তিনি তার নীলদর্পণ রচনা করেছিলেন। ওকে, তো এগুলো কিন্তু দেয় পরীক্ষায় যে নীলদর্পণ কে রচনা করেন? উত্তর হবে দীনবন্ধু মিত্র। কোন প্রেক্ষাপটে? নীল বিদ্রোহের প্রেক্ষাপটে। ইন্ডিগো কমিশন গঠিত হয়েছিল কবে? 1860 সালে। তো এগুলো কিন্তু পয়েন্ট করে রাখো, নোট করে রাখো। নেক্সট 9 নম্বর। সুন্দরবনের প্রধান বৃক্ষ কি? বট, সুন্দরী, শাল, সেগুন। সুন্দরবনের প্রধান বৃক্ষ কি? সুন্দরবনের প্রধান বৃক্ষ হচ্ছে অপশন নাম্বার বি সুন্দরী। এর জন্য এর নাম কিন্তু সুন্দরবন। ঠিক আছে, দেখো, সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃত পেয়েছিল কবে? 1987 সালে। ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভগুলির একটি সুন্দরবনে অবস্থিত এবং রয়্যাল বেঙ্গল টাইগারের এখানকার মানে রয়্যাল বেঙ্গল টাইগারের প্রধান যে আবাসস্থল সেটা হচ্ছে সুন্দরবন। ওকে, এটা কিন্তু এই সুন্দরবন কিন্তু তোমাদের রামসার সাইট প্লাস তোমার এক সেকেন্ড, সুন্দরবন তোমাদের রামসার সাইট, তারপর হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ, তারপরে তোমাদের ন্যাশনাল পার্ক, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, প্রত্যেকটা কিন্তু তকমা কিন্তু সুন্দরবনে রয়েছে। এটা কিন্তু দেখে রাখবে। নেক্সট 10 নম্বর। ভারতের সংবিধান বর্তমানে কয়টি মৌলিক অধিকার রয়েছে? মানে কটা ফান্ডামেন্টাল রাইটস রয়েছে বর্তমানে? 5টা, 6টা, 7টা, 8টা। কি হবে উত্তর বলো? দেখো, এটার উত্তর হবে অপশন নাম্বার বি 6টা। যদি বলে প্রাথমিকভাবে কটা ছিল, তাহলে কিন্তু 7টা ছিল প্রাথমিকভাবেই। বর্তমানে কিন্তু 6টা রয়েছে। ওকে, দেখো, মৌলিক অধিকার রয়েছে অনুচ্ছেদ হচ্ছে মানে আর্টিকেল 12 থেকে 35-এর মধ্যে। এবং যদি বলে পার্ট নাম্বার কত? পার্ট নাম্বার হচ্ছে 3। ওকে, পার্ট নাম্বার 3 এবং আর্টিকেল হচ্ছে 12 থেকে 35। প্রথম মৌলিক অধিকার ছিল 7টি। এই যে একটা যে মৌলিক অধিকার সেটা হচ্ছে সম্পত্তির অধিকার, সেটা হচ্ছে 44তম সংবিধান সংশোধনী, যেটা হয়েছিল 1978 সালে। এর মাধ্যমে এই যে সম্পত্তির অধিকার, এটাকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে এটাকে আইনি অধিকারে কিন্তু ট্রান্সফার করা হয়। বর্তমানে সম্পত্তির অধিকার রয়েছে
আইনি অধিকারের অন্তর্গত এবং এটা কোথায় রয়েছে? এটা রয়েছে 300A আর্টিকেলে। কত নম্বর যদি বলে যে কত নম্বর পার্টে রয়েছে? পার্ট নম্বর 12। পার্ট নম্বর 12 কিন্তু এটা রয়েছে সম্পত্তির অধিকার অনুচ্ছেদ নম্বর 300A-তে। ঠিক আছে? এটা হচ্ছে আইনি অধিকার এখন। এটা আগে ছিল হচ্ছে তোমাদের মৌলিক অধিকার। মৌলিক কর্তব্য সংশোধিত হয় হচ্ছে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1976 সালে। মানে এই যে মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস, এটাও কিন্তু আমাদের সংবিধানের প্রথম ছিল না। এটাকে কিন্তু 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের সংবিধানে অ্যাড করা হয়। ঠিক আছে? তো এগুলো কিন্তু দেখতে হবে। নেক্সট, তারপরে দেখো 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর কি বলছে? সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লর্ড বেন্টিং, লর্ড কার্জন। যখন সিপাহী বিদ্রোহ হয় মানে 1857 সালে, তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? বলো কী হবে উত্তর? এটার উত্তর হবে অপশান নাম্বার বি, লর্ড ক্যানিং। ঠিক আছে? দেখো, 1857 সালের বিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1858 সময় তার সময় কার্যকর হয়। আমি তার সময় কার্যকর হয় এটা ভাবছিলাম। দেখো, এই যে গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট যেটা আছে 1858 সালে, 1858, এটা কিন্তু 1857 সালে যে মহাবিদ্রোহ হয় তারপরে কিন্তু এটাকে আনা হয় এবং এর মাধ্যমে এই যে ভারতের গভর্নর জেনারেল, এই পদটাকে কিন্তু ভাইসরয় করা হয়। মানে গভর্নর জেনারেল পদটা অবলুপ্ত হয়ে যায় এবং সেই জায়গায় কী হয়? ভাইসরয়। এবং এই যে লর্ড ক্যানিং, ইনি কিন্তু প্রথম ভাইসরয় ছিলেন। যদি বলে যে ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন, তাহলে কিন্তু হবে লর্ড ক্যানিং। আর যদি বলে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন, তাহলেও কিন্তু হবে লর্ড ক্যানিং। এটা কিন্তু একটু মাথায় রাখবে। 1858 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান কিন্তু ঘটানো হয় এবং রানী ভিক্টোরিয়া তিনি কিন্তু কুইন্স প্রোক্লেমেশন মানে হচ্ছে মহারানীর ঘোষণাপত্র, যেটা চালু করেন 1 নভেম্বর 1858 সালে। ঠিক আছে? তো এগুলো প্রত্যেকটা কিন্তু পয়েন্ট লিখে রাখবে। নেক্সট চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন, 12 নম্বর। পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি? রয়্যাল বেঙ্গল টাইগার, একশৃঙ্গ গন্ডার, মেছো বিড়াল, হাতি। কী হবে উত্তর বলো? পশ্চিমবঙ্গের রাজ্য পশু হলো অপশান নাম্বার সি, মেছো বিড়াল। অনেকে হয়তো নাও জানে রয়্যাল বেঙ্গল টাইগার করে দিতে পারে উত্তর, কিন্তু উত্তর হবে মেছো বিড়াল। ঠিক আছে? মানে ফিশিং ক্যাট। তবে ইংরেজি নাম হচ্ছে ফিশিং ক্যাট। এটি কিন্তু একটা ভালনারেবল পশু। পশ্চিমবঙ্গের রাজ্য পাখি, রাজ্য পাখি সাদা গলা মাছরাঙা এবং রাজ্য ফুল হচ্ছে শিউলি এবং রাজ্য বৃক্ষ হচ্ছে ছাতিম। তো এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমরা দেখে রাখবে। নেক্সট চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেন কী বলছে দেখো, 13 নম্বর। গান্ধী বুড়ি কাকে বলা হয়? সরোজিনী নাইডু, মাতঙ্গিনী হাজরা, প্রতিরিতা ওয়েদার এবং কল্পনা দত্ত। কে উত্তর বলো? গান্ধী বুড়ি কাকে বলা হয়? গান্ধী বুড়ি বলা হয় কাকে বলো? গান্ধী বুড়ি বলা হয় অপশান নাম্বার বি, মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হয়। তার জন্ম হয় 1870 সালে কোথায়? তমলুকে, বর্তমান যেটা পূর্ব মেদিনীপুর। ভারত ছাড় আন্দোলনের সময় কিন্তু তিনি শহীদ হয়েছিলেন। এগুলো কিন্তু দেখে রাখবেন। নেক্সট হচ্ছে 14 নম্বর। 14 নম্বর প্রশ্ন কি বলছে? ভারতের বৃহত্তম মানে লার্জেস্ট মিষ্টি জলের হ্রদ মানে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক কোনটা? চিল্কা, উলার, সম্বর, লোকটাক। কী হবে উত্তর? ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে অপশান নাম্বার বি, উলার। ঠিক আছে? উলার কোথায়? উলার হচ্ছে তোমাদের জম্মু কাশ্মীরে অবস্থিত। এটি কিন্তু ঝিলাম নদীর ওপর অবস্থিত এবং এটি একটি রামসার সাইট। চিল্কা কি? চিল্কা হচ্ছে ভারতের বৃহত্তম লোনা জলের হ্রদ, মানে হচ্ছে নোনতা জলের হ্রদ হচ্ছে বৃহত্তম চিল্কা। চিল্কা কোথায় অবস্থিত? চিল্কা হচ্ছে তোমাদের উড়িষ্যাতে অবস্থিত। হয়েছে উড়িষ্যাতে অবস্থিত। এটা কোথায়? এটা হচ্ছে তোমাদের উড়িষ্যাতে অবস্থিত, যেটা বললাম এটা হচ্ছে উড়িষ্যাতে অবস্থিত। আর লোকটাক তো কোথায়? লোকটাক হচ্ছে তোমাদের মণিপুর। এবং এই যে লোকটাক, এর উপরে কিন্তু ফুমরি রয়েছে, যে ফুমরি এর জন্য কিন্তু এটা বিখ্যাত। আর এই যে লোকটাক লেক, এর উপরে কিন্তু বিশ্বের একমাত্র যে ভাসমান লেক মানে ফ্লোটিং ন্যাশনাল পার্ক, যেটা হচ্ছে কেইবুল লামজো, এটা কিন্তু এই যে হ্রদ এর উপরে কিন্তু অবস্থিত। তো এটা কিন্তু একটু তোমরা লিখে নিতে পারো। নেক্সট চলে আসছে 15 নম্বর প্রশ্নতে। পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটা? হাই পিক কোনটা? সান্দাকফু, ফালুট, সবরগ্রাম, টংলু। কি হবে উত্তর? পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ হচ্ছে অপশান নাম্বার এ, সান্দাকফু। সান্দাকফুর উচ্চতা কত? সান্দাকফুর উচ্চতা হচ্ছে 3634 মিটার। ওকে, এই ফুটটা মনে রাখা দরকার নেই, মিটারই দেবে। সিঙ্গাইলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? দার্জিলিংয়ে অবস্থিত। এখান থেকে মানে এই সান্দাকফু থেকে এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লোৎসে, মাকালু প্রভৃতি দেখা যায়। আর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি? ফালুট। ঠিক আছে? তো এগুলো কিন্তু নোট করে নিতে পারো। নেক্সট চলে আসছি পরবর্তী প্রশ্ন, 16 নম্বর। ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়?
রাতকানা, স্কারভি, রিকেট, বেরিবেরি। কী হবে উত্তর? ভিটামিন সি এর অভাবে হয় অপশান নাম্বার বি, স্কারভি। ঠিক আছে। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এর প্রধান উৎস কী কী, মানে কোথা থেকে আমরা ভিটামিন সি পেতে পারি? আমলকি, পেয়ারা, কমলা লেবু, লেবু এবং কাঁচা লঙ্কা থেকেও কিন্তু ভিটামিন সি পাওয়া যায়। ভিটামিন এর অভাবে হয় হচ্ছে রাতকানা, ডি এর অভাবে হয় হচ্ছে রিকেট এবং B1 এর অভাবে হচ্ছে বেরিবেরি। বি কিন্তু বি কমপ্লেক্স যে আছে, বির কিন্তু অনেকগুলো আছে, তো তার মধ্যে বি যে 1 আছে সেটার অভাবে কী হয়? বেরিবেরি রোগ হয়। তো এগুলো কিন্তু দেখে রাখো। নেক্সট 17 নম্বর প্রশ্ন দেখো। 17 নম্বর বলছে ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার কে? এটা আমি উত্তর করবো না, এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও। ঠিক আছে, তোমরা আমাকে কমেন্ট করবে এই চারটার মধ্যে কী হবে। ঠিক আছে, এটা কারেন্ট অ্যাফেয়ার্স টাইপের প্রশ্ন আর কি। দেখো, নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন কত নম্বর সংবিধানের কত নম্বর আর্টিকেলে রয়েছে? আর্টিকেল রয়েছে 324। এটা একটি সাংবিধানিক সংস্থা। মুখ্য নির্বাচন কমিশনারকে রাষ্ট্রপতি নিয়োগ করেন, এটা কিন্তু দিতে পারে পরীক্ষায়। এবং লোকসভা, রাজ্যসভা, বিধানসভা এবং রাষ্ট্রপতির উপরাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করেন কে? আমাদের নির্বাচন কমিশন। কিন্তু যে পঞ্চায়েত আছে সেটা কিন্তু আমাদের রাজ্য নির্বাচন কমিশনে কিন্তু সেটাকে পরিচালনা করে। 18 নম্বর, গীত গোবিন্দ কার রচনা? কালিদাস, জয়দেব, বাণভট্ট, শূদ্রক। কে হবে উত্তর বলো? গীত গোবিন্দ হলো অপশন নাম্বার বি, জয়দেব রচনা করেন গীত গোবিন্দ। এটা কিন্তু সংস্কৃত ভাষায় লেখা এবং এর বিষয় হচ্ছে রাধাকৃষ্ণের প্রেমলীলা এবং এখানে 12টি স্বর্গ এবং 28টি অষ্টপদী দিয়ে গঠিত। যদিও এটা পরীক্ষা যেমন একটা দেয় না, তবু ভাষাটা দেখে রাখে, ভাষাটা কিন্তু পরীক্ষা দিতে পারে। জয়দেব জন্মগ্রহণ কোথায় করেন? বীরভূমের কেন্দুলি মানে জেলায় কিন্তু জন্মগ্রহণ করেন, কেন্দুলি নামক জায়গাতে। এবং কেন্দুলি মেলা জয়দেবের স্মরণে কিন্তু অনুষ্ঠিত হয়। এগুলো কিন্তু দেখে রাখবে। নেক্সট 19 নম্বর, আমাদের সেকেন্ড লাস্ট কোশ্চেন আজকাল। পশ্চিমবঙ্গের কোন জেলায় মালভূমি অঞ্চল দেখা যায়? কোচবিহার, পুরুলিয়া, নদিয়া, দক্ষিণ 24 পরগনা। পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায়? পশ্চিমবঙ্গে দেখা যায় অপশন নাম্বার বি, পুরুলিয়াতে। এটি ছোটনাগপুর মালভূমির অংশ। সর্বোচ্চ শৃঙ্গ কি? পুরুলিয়ার গোর্খাবুরু। তারপরে দেখো, প্রধান মৃত্তিকা লাল ও ল্যাটেরাইট মাটি। ছৌ নৃত্যের জন্য কিন্তু বিখ্যাত পুরুলিয়া। আমরা জানি যে ছৌ নাচ কিন্তু 3 প্রকার, একটা হচ্ছে পুরুলিয়া ছৌ, একটা হচ্ছে ময়ূরভঞ্জ, আর একটা হচ্ছে আমাদের ময়ূরভঞ্জ না, একটা হচ্ছে তোমাদের, এই নামটা ভুলে যাচ্ছি, একটা হচ্ছে তোমাদের পুরুলিয়া ছৌ, আর একটা তোমাদের একটা হচ্ছে পুরুলিয়াতে, একটা হচ্ছে ঝাড়খণ্ডে, একটা হচ্ছে তোমাদের উড়িষ্যাতে। পশ্চিমবঙ্গে তো পশ্চিমবঙ্গটা হচ্ছে পুরুলিয়া, একটা হচ্ছে তোমাদের একটা কি জানি মনে পড়ছে না, যে পরে বলে দেবো। পশ্চিমবঙ্গের অযোধ্যা পাহাড় পুরুলিয়ায় অবস্থিত, এটা মাথায় রাখবে। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন 20 নম্বর, মানে আজকে আমাদের শেষ প্রশ্ন। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, সর্বপল্লী রাধাকৃষ্ণন, সর্দার বল্লভভাই প্যাটেল। আমি কিন্তু এটা যখন প্রথম প্রশ্নটা আলোচনা করেছিলাম তখনই তোমাদের বলে দিয়েছিলাম উত্তর হবে অপশন নাম্বার বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। দেখো, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি এবং 1950 থেকে 62 পর্যন্ত তিনি রাষ্ট্রপতি ছিলেন এবং তিনি একমাত্র রাষ্ট্রপতি যিনি কিন্তু পরপর 2বার নির্বাচিত হন। গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন তিনি এবং ভারতরত্ন লাভ করেন কত সালে? 1962 সালে। ঠিক আছে, তো এই ছিল আমাদের সম্পূর্ণ আলোচনা। এখানে লেখাটা পড়েনি এই জায়গাটাতে। তো এই ছিল আমাদের সম্পূর্ণ আলোচনা। তোমরা 20তে কটা প্রশ্নের উত্তর জানতে বা কটা প্রশ্নের উত্তর পেরেছো এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও এবং অবশ্যই এগুলোকে অবশ্যই লাইক দেবে যখনই দেখবে। তার পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এমনই ক্লাসের জন্য। আর তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও, টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখানে গেলে কিন্তু তোমরা আমাদের এই যে ক্লাস পিডিএফ সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। সেখান থেকে অ্যাক্সেস করে তোমরা যখন আমি দ্বিতীয় ক্লাসটা আপলোড করবো তার আগে কিন্তু এই ক্লাসটা ভালো করে একটুখানি রিভিশন দিয়ে তারপরে পরবর্তী ক্লাসটা করবে। আর তোমাদের একটা কথা বলি, তোমরা স্ক্রিনে দেখতেই পারছো এটা আমাদের ডিজিটাল নোটস, বা তোমরা এটা কিন্তু তোমরা নিতে পারো ডিজিটাল নোটস। এখানে তোমরা টোটাল 9টা ডিজিটাল নোটস পেয়ে যাবে। ইতিহাসের 3টে, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, তারপর হচ্ছে স্ট্যাটিক জিকে, ইকোনমি এবং বিজ্ঞান মানে সায়েন্স। তো এগুলো নিয়ে তোমরা খুবই তাড়াতাড়ি শেষও করতে পারবে এবং রিভিশনও দিতে পারবে। তাছাড়া এগুলো কিন্তু তোমাদের ক্লার্কশিপ, আপকামিং যে পরীক্ষাগুলো আসছে, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, WBSSC, গ্রুপ সি, গ্রুপ ডি, পঞ্চায়েত, WEP, KP, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। আর এগুলো কিন্তু একদম এক্সাম ওরিয়েন্টেড করা রয়েছে, কোনো কিন্তু আলতু ফালতু জিনিস দিয়ে ভরা নয়, একদম এক্সাম ওরিয়েন্টেড, টু দ্য পয়েন্ট লেখা। অনেকজন নিয়েছে এবং রিভিউ কিন্তু প্রত্যেকটা পজিটিভ। তোমরা আমাকে যারা নিতে চাও তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো ফার্দার ইনফরমেশনের জন্য। ওকে, তো এই ছিল আজকের ক্লাস। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ক্লাসগুলো কেমন লাগলো আর নিজের যে স্কোর সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও এই ক্লাস পিরিয়ডটার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।